হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা স্পেসিফিক্যালি সরকারি কর্মচারী ও পেনশনার আপনারা যারা আছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও। আপনাদের যা যা লেটেস্ট ইস্যুস আছে সব কিছু আমরা এই একটা ভিডিওতে সমস্ত আপডেটসগুলো আমরা অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করেছি। সবচেয়ে প্রথম যেই আপডেট সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন কিছুদিন আগে ত্রিপুরা ক্যাবিনেটে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে 1 মের ক্যাবিনেট মিটিংয়ে ইউনিফাইড পেনশন স্কিম, নতুন একটা পেনশন স্কিম। এইবার যারাই সরকারি কর্মচারীরা 2018 জুলাইয়ের পর জয়েন করেছেন, 1 জুলাইয়ের পর সার্ভিসে জয়েন করেছেন, সবাই কিন্তু এনপিএস এর আওতায় কিন্তু এখন বর্তমানে আছে। সো ওনাদের কাছে অপশন থাকবে ইউপিএস এ সুইচ করার জন্য। সো এখন সমস্ত কর্মচারীরা একটা বিরাট সমস্যায় বা দ্বিধায় পড়েছে এই পেনশন স্কিম নিয়ে, যে কোনটা ওনারা সিলেক্ট করবেন। কারণ এটা কিন্তু জাস্ট একবারই সিলেক্ট করতে পারবে, একবার ইউপিএস এ চলে গেলে কিন্তু আবার এনপিএস এ ব্যাক করে কিন্তু আসা যাবে না। তো সবাই চিন্তায় পড়েছেন যদি এখন ইউপিএস এ চলে যায়, বাট পরে গিয়ে যদি দেখি যে না এনপিএসটা বেশি ইউজফুল হতো, তখন তো আর রিভার্ট ব্যাক করা যাবে না, এটা ফিউচারের বিষয়। সো এখন সবারই চিন্তা যে আদৌ কোনটা ওনারা নেবেন। আমরা তোমাদের এই ভিডিওতে একটা ক্লিয়ার বেসিক জিনিসের একটা কম্প্যারিজন দিয়ে দেব, তারপর তোমরা নিজেরা ঠিক করে নিও যে তোমাদের বা আপনাদের কোন পেনশন স্কিমটা নিলে ফিউচারে ভালো হবে। ঠিক আছে, সবার প্রায়োরিটি এক হয় না। ঠিক আছে, কারোর প্রায়োরিটি, যেমন লং টার্ম ইনভেস্টমেন্ট, যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টে অনেকের প্রায়োরিটি হয়, শর্ট টার্ম ইনভেস্টমেন্টে অনেকের প্রায়োরিটি হয়। ঠিক আছে, তেমনিভাবে পেনশনের পর পেনশনে গেলে যে লামসাম অ্যামাউন্ট পাবে, সেটা অনেকের সেই লামসাম অ্যামাউন্টটা বড় চাই, অনেকের আবার মান্থলি পেনশনটা বড় চাই। ঠিক আছে, সো সবার চাহিদা আলাদা। এইবার কোন জিনিসটা, কোন স্কিমটা নিলে আপনাদের বেশি লাভ হবে, সেটা আপনারা আমাদের এই ভিডিও দেখার পর আশা করি আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক আছে, ভালো করে দেখবেন আপনারা ভিডিওটা, পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করে দিয়েছি। তাছাড়া সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন নিয়ে নতুন আপডেট আমাদের কাছে আছে। খুব তাড়াতাড়ি স্টেট গভর্নমেন্ট থেকে এই অ্যাডহক প্রমোশন নিয়ে একটা সলিড সিদ্ধান্ত আসতে পারে। সেটা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে বলে দেব। তাছাড়া ডিআরএস অ্যালাওয়েন্স ত্রিপুরাতে নেক্সট কবে ঘোষণা হতে পারে, আর রিসেন্টলি কোন দুটো স্টেটে দিয়ে ঘোষণা করা হয়েছে, সব আপডেট আমরা দেব। ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, কর্মযোগী প্ল্যাটফর্ম। এটা কি আর কেন আপনাদের এক্ষুনি এটাতে রেজিস্টার করা উচিত, আপনাদের কোর্সগুলো করা উচিত, সব কিছু আমরা বলে দেওয়ার চেষ্টা করব। ওভারঅল সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা, আপনারা যারাই আমাদেরকে যেখান থেকেই দেখছেন, এই ভিডিওটা আপনাদের সমস্ত লেটেস্ট ইস্যুসগুলো আমরা অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব। প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন কর্মচারী আছেন বা পেনশনার আছেন, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে নতুন আপডেটগুলো যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, যদি কেউ চাকরি প্রত্যাশী, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি আমাদের ভিডিও দেখে থাকো, তোমাদের উদ্দেশ্যে বলছি, আসন্ন সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন টিপিএসসি কম্বাইন্ড 4, ঠিক আছে, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আপকামিং 218টা পোস্টে টিপিএসসি সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার 100টা পোস্টের রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো বলেছি বা বলেনি, সব পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331
576164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার আমরা চলে আসছি আপনাদের কাছে, সমস্ত সরকারি কর্মচারীদের কাছে। দেখুন, ইউপিএস স্কিমটা সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা 2004-এর পরে জয়েন করেছে চাকরিতে, ওনাদের জন্য বাধ্যতামূলক এনপিএস না হলে ইউপিএস যে কোনো একটা স্কিম নিতে হবে। ঠিক আছে, স্টেট গভর্নমেন্টেও কিন্তু অ্যাডপ্ট করেছে, কিন্তু একটু পরে 2018-র জুলাই মাসের 1 তারিখের পর থেকে যারা জয়েন করেছে ওদেরও কিন্তু ওনাদের কিন্তু ইউপিএস বা এনপিএস এর মধ্যে যে কোনো একটা স্কিমে ওনাদের টাকাটা ইনভেস্ট করার, পেনশনের জন্য রিটায়ারমেন্টের পরে যে ওনারা টাকাটা পাবেন সেটা ইনভেস্ট করার একটা অপশন থাকবে। ঠিক আছে, 2018-র জুলাই মাসের আগে যারা জয়েন করেছেন ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিসে, ওনাদের কিন্তু কোনো চিন্তা নেই, ওনারা আছেন আন্ডার ওল্ড পেনশন স্কিম। আমরা অনেক যেই মানে কি বলবো ডিবেট শুনেছি এনপিএস ভার্সেস ইউপিএস, কিন্তু এখানে আমরা ওভারঅল শুরু করার আগেই বলছি, এখানে আমরা ওপিএস এর সাথে কোনো কম্প্যারিজন করব না। মানে ওল্ড পেনশন স্কিম যেটা আগে এমপ্লয়ীদের কোনো কন্ট্রিবিউশন লাগতো না, পুরোই পেনশন, সেখানে কোনো পেনশন ফান্ড ছিল না। ঠিক আছে, সেখানে মানে কোনো এমপ্লয়ীদের তরফ থেকে কোনো না 10% না 14% ইনভেস্টমেন্টের দরকার পড়তো, সেখানে এমপ্লয়ীদের জন্য ছিল জিপিএফ। ঠিক আছে, সেটা এখন নেই, পুরো সিস্টেম পাল্টে গেছে। তারপরে এই এনপিএস আর ইউপিএস নিয়ে বিরাট সমস্যায় পড়েছে সমস্ত সরকারি কর্মচারীরা। এমনও গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, ইউপিএস তো রিসেন্টলি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে, এনপিএস ইস্যু নিয়ে অনেক স্টেটে ইলেকশনেও কিন্তু এফেক্ট পড়েছে। যেরকম আমরা বলছি, যেমন ফর এক্সাম্পল রাজস্থান, হিমাচল প্রদেশ, এই সমস্ত স্টেটগুলোতে ঠিক আছে যখন কংগ্রেস গভর্নমেন্ট পাওয়ারে এসছে তখন প্রথম এসেই ওনারা সমস্ত সরকারি কর্মচারীদের এনপিএস থেকে উইথড্র করিয়ে ওল্ড পেনশন স্কিমে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, কেন? কারণ মেইন ওনাদের যে ইলেকশনে যাওয়ার যে এজেন্ডা সেটাই ছিল যে আমরা এসে ওপিএস দেব। তার মানে কর্মচারীরা এই ওপিএস মানে ওল্ড পেনশন স্কিম আগের এটা উঠে যাওয়ার পর ওনারা সবাই কিন্তু মানে চাননি যে এই জিনিসটা হোক। যাই হোক, এখন কিছু জিনিস সবার মনের ইচ্ছার আওতায় থাকে না, সো গভর্নমেন্ট যেটা ডিসিশন নেয় সেটাই করতে হবে। সো ত্রিপুরা গভর্নমেন্টও 2018 থেকে ওপিএস তুলে দিয়েছে ত্রিপুরা থেকে। এখনও এনপিএস আসেনি কোন স্টেটে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীরা এখনও এনপিএস এর আওতায় নেই বা ইউপিএস এর আওতায় নেই, ওনারা এখনো ওপিএস এর কিন্তু আওতায় আছে, ওল্ড পেনশন স্কিম। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট রিসেন্টলি 25% দিয়ে সমস্ত কর্মচারীদেরকে মিটিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। ঠিক আছে, এটাই হচ্ছে রিসেন্ট আপডেট। যাই হোক, আমাদের ডিসকাশনটা হচ্ছে এনপিএস নাকি ইউপিএস। এখন যেহেতু আর কোনো রাস্তা নেই, আর যত বছর যাবে ওপিএস স্কিম অ্যাডপ্ট করবে কিনা সরকার সেটার আশাটাও একদম 0% হয়ে যাচ্ছে, কারণ প্রচুর ফাইন্যান্সিয়াল বার্ডেন কিন্তু হয়ে যাবে। অলরেডি কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু স্টেট গভর্নমেন্টদেরকে কিন্তু বলে দিয়েছে যদি স্টেট গভর্নমেন্ট ওপিএস স্কিমে শিফট করতে চায় তাহলে কিন্তু আরবিআই সেটার রেসপন্সিবিলিটি নিতে পারবে না, কারণ এখানে প্রচুর অর্থের ব্যাপার রয়েছে। সো এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কোনোদিন ওপিএস হবে না, এটা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি শিওর। সো এখন যারাই নতুন চাকরিতে আপনারা জয়েন করবেন বা আছেন আপনারা 2018-র পরে, আপনাদের কাছে অপশন রয়ে গেল এনপিএস না হলে ইউপিএস। যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আর চুজ করতে হবে এই দুটোর মধ্যে কোনটা আপনাদের ফিউচারের জন্য ভালো হবে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই আজকের ফরিয়াদ নামক রেপিউটেড নিউজ পেপারে 5ই জুনের পেপারে উঠে এসেছিল একটা প্রতিবেদন। কি লিখেছে? পুরনো পেনশন প্রকল্পই চাইছেন শিক্ষক কর্মচারীরা, নীরব রয়েছেন রাষ্ট্রবাদীরা। রাজ্যেও ইউপিএস লাগু হলো, কিন্তু সরকারকে অভিনন্দন জানিয়ে কোনো কর্মসূচি নেই তথাকথিত রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্বে। ডিএডিআর ঘোষণার পরও তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠনের অধিকাংশই নীরবতা পালন করেছিল, অথচ ডজন খানেক তথাকথিত রাষ্ট্রবাদী সংগঠন রাজ্যে 2-1টি সংগঠন সরকারকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন যাত্রা করলেও বাকিরা নীরব এখনো, কারণ কর্মচারীরা চাইছেন ওল্ড পেনশন স্কিম, যেটা এখন হয়তো আর কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, এইরকম বিভিন্ন নিউজ পেপারে প্রতিবেদন উঠে আসছে যে কর্মচারীদের একটাই ডিমান্ড, না এনপিএস না ইউপিএস, শুধুমাত্র চায় ওপিএস। এখন ডিমান্ড হলেই তো আর লাভ নেই, যেটা গভর্নমেন্ট করবে সেটার আন্ডারেই সবাইকে চলতে হবে। ঠিক আছে,
সো এখন এনপিএস নাকি ইউপিএস দেখে রাখুন, আমরা একটা কম্প্যারিজন করে দিচ্ছি, যেটা মোটামুটি আপনারা বলতে পারেন যে বেসিক কম্প্যারিজন হবে, আপনারা তারপর ভেবে নেবেন, ঠিক আছে। নিউ পেনশন স্কিম এনপিএস বা ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস, ভালো করে বুঝে রাখবেন দুটো, ঠিক আছে। আপনাদের কাছে এখন অপশন আছে, আপনারা আইদার যে ডিডিওর সঙ্গে কনসালটেশন করে A2 ফর্ম কালেক্ট করে সেটা ফিল আপ করে জমা করতে পারেন, বা অনলাইন আপনারা কিন্তু ইজিলি ইউপিএস এ কিন্তু আপনারা শিফট করতে পারেন। এনপিএস থেকে ইউপিএস এ যাওয়া কিন্তু একদম ওয়ান টাইম, আর কিন্তু ফিরে আসা যাবে না, তাই আপনারা কিন্তু চিন্তায় পড়েছেন। সো দেখে রাখুন ভালো করে, এনপিএস হচ্ছে বেসিক্যালি একটা ডিফাইন্ড কন্ট্রিবিউশন অনলি স্কিম, মানে আপনারা কত দিচ্ছেন সেটা আপনারা জানেন, কিন্তু কত আপনাদের কাছে ব্যাক আসবে সেটা কিন্তু আপনারা জানেন না। ডিপেন্ডস অন যে আপনারা যে টাকাটা ইনভেস্ট করছেন, গভর্নমেন্ট যে টাকাটা ইনভেস্ট করছে সেটা যেই পেনশন ফান্ডে আপনারা ইনভেস্ট করছেন সেটা লং টার্মে কিভাবে পারফর্ম করে সেটার উপরে, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় ইউনিফাইড পেনশন স্কিম হচ্ছে আপনারা কন্ট্রিবিউশন কত করছেন জানেন, ডিফাইন্ড কন্ট্রিবিউশন গভর্নমেন্ট কত করছে কন্ট্রিবিউশন সেটাও জানা আছে, ডিফাইন্ড বেনিফিট মানে বেনিফিট কত পাবেন, পেনশন ক্যালকুলেশন করার ফর্মুলা, আপনারা যাই ইনভেস্ট করুন, মার্কেট যাই পারফর্ম করুক, আপনাদের যত টাকাই কর্পাস হোক পেনশন ফান্ডে ডাজ নট ম্যাটার, মিনিমাম পেনশন কিন্তু এশিওর করছে ইউনিফাইড পেনশন স্কিমের আন্ডারে। ইন্ডিয়ান মার্কেট কিন্তু হেভিলি ভোলেটাইল, তো কখন কি হয় সেটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এটা মনে রাখবেন এনপিএস এ যে ইনভেস্টমেন্ট মোস্টলি ইকুইটি বা বন্ডসে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়। সো আমরা মোটামুটি ধরে রাখতে পারি যদি এখন বর্তমানে 7 থেকে 8% রিটার্ন কিন্তু দিচ্ছে এনপিএস এ, আর বিভিন্ন ফান্ডসের মধ্যে আপনারা কিন্তু সুইচ করতে পারেন। সো আপনারা যদি 30 থেকে 32 বছরে যদি আপনারা চাকরি করেন, সেখানে আমরা অ্যাভারেজ যদি ধরে নিই 8 থেকে 9% ইন্টারেস্টে সেখানে টাকাটা জমা হবে আপনাদের আর গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা। সো সেখানে এনপিএস এর ফান্ডে কত টাকা জমবে, ফর এক্সাম্পল সেখানে জমে গেল, ফর এক্সাম্পল আমরা বলছি ধরুন 40 লাখ টাকা, ঠিক আছে, 40 লাখ টাকা জমে গেল, এটার উপরে আমরা বলছি একজন গ্রুপ সি বা গ্রুপ ডি এমপ্লয়িজের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, 40 লাখ টাকার উপরে ইন্টারেস্ট হবে, তার 60% আপনারা উইথড্র করে নিতে পারবেন ওয়ান টাইম পেনশনে যাওয়ার পরই এনপিএস এ আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন বা এনপিএস স্কিমে আপনারা যদি থাকেন, ঠিক আছে। তারপর আপনারা কি করতে পারেন, এই 60% যে আপনারা উইথড্র করবেন এই লামসাম হিসাবে, বাকি 40% যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনাদের পেনশন দেওয়া হবে। ইউপিএস এর ক্ষেত্রে কি, ইউপিএস এর ক্ষেত্রে আপনাদের কর্পাস কি হলো সেটা আপনাদের দেখে লাভ নেই, সেটা গভর্নমেন্ট টেক কেয়ার করবে। গভর্নমেন্ট আপনাদের আর গভর্নমেন্টের ইনভেস্ট করার টাকাটাকে মার্কেটে লাগাবে, সেটা ভালো পারফরমেন্স করলো আপনাদের ফান্ড কি করলো না, দ্যাট ডাজ নট ম্যাটার টু ইউ। টাকাটা দিলে বাস তোমাদের আর কোনো বা আপনাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। মিনিমাম পেনশন কিন্তু এশিওর করে দিয়েছে। ইউপিএস এ থাকছে ফ্যামিলি পেনশনের 60% অফ দ্য লাস্ট বেসিক অ্যাজ ফ্যামিলি পেনশন, ঠিক আছে। তাছাড়া থাকছে এশিওর্ড মিনিমাম পেনশন, পার্সোনাল পেনশন তো থাকছেই, ঠিক আছে। সো এখানে অনেক কিছু প্রবলেম আছে এই এনপিএস আর ইউপিএস এর মধ্যে কোনটা বেস্ট সেটা নিয়ে, কারণ এনপিএস এ এককালীন 60% যে কর্পাসটা উইথড্র করা যায় সেটা কিন্তু অনেক, তেমনিভাবে ইউপিএস এ লামসাম কিন্তু ইউপিএস স্কিমে যারা ইনভেস্টমেন্ট করবেন আপনারা লামসাম দেওয়া হয় সেখানে, কিন্তু এই 60% যে কর্পাসে আপনারা উইথড্র করবেন সেটার থেকে এই লামসামটা কিন্তু কম হবে, ঠিক আছে। আর ইউপিএস স্কিমে মানে ফুল বেনিফিট পেতে গেলে মিনিমাম 25 ইয়ার্স সার্ভিস করতে হবে, আর এনপিএস স্কিমে বেনিফিট পেতে গেলে আপনাদের রিটায়ারমেন্টে যেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু বলে রাখি, কারণ এনপিএস আনপ্রেডিক্টেবল, যে কেমন মার্কেটে পারফর্ম করবে আপনাদের ফান্ড হাইলি আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। ইতিমধ্যেই বলে রাখি যারা আপনারা এনপিএস এ যাবেন 60% আপনারা টাকা যে উইথড্র করবেন এটা আপনারা ব্যাংকে ফেলে দিন। আপনারা যারা এনপিএস এ আছেন 60% একসাথে আপনারা রিটায়ারমেন্টে যাওয়ার পর উইথড্র করতে পারবেন, যত টাকাই আপনাদের ইন্টারেস্ট সহ আপনার কন্ট্রিবিউশন সহ গভর্নমেন্ট কন্ট্রিবিউশনের সহ জমবে আপনাদের পেনশনের খাতায়, ঠিক আছে। 60% উইথড্র করবেন, 40% দিয়ে আপনাদের পেনশন দেওয়া হবে। সো এই 60% উইথড্র করে আপনারা যদি ব্যাংকে ফেলে দেন
যে মান্থলি এখন যে ইন্টারেস্ট আর্ন করা যায়, ব্যাংকে একটা স্কিম আছে, তো সেটার আন্ডারে 60% টাকা আপনারা ফেলে দিলে সেটাতেও কিন্তু আপনারা ইন্টারেস্ট কিন্তু আপনারা পাবেন, সেটাও আপনাদের মান্থলি ইনকাম হিসেবেই ধরা হবে। তাছাড়া থাকবে 40%, রিমেনিং 40% দিয়ে আপনাদের পেনশন। ঠিক আছে, খুব একটা ডিফারেন্স হবে না, এতটুকুই কিন্তু আমরা বলে রাখছি। কিন্তু সেটাও হাইলি আনপ্রেডিক্টেবল, যে এক্সাক্ট কত টাকা পাওয়া যাবে পেনশন সেটা ডিপেন্ড করছে আপনাদের চুজ করা ফান্ড কেমন পারফর্ম করছে, বা সেই ফান্ড ম্যানেজার যারা থাকছেন ওনারা কিভাবে আপনাদের টাকাগুলো ম্যানেজ করছে ইন দ্য লং রান। আমরা জানি এই মার্কেটে ইনভেস্টমেন্ট যারা লং টার্মের জন্য করে, অনেক দিনের জন্য করে, এরা কিন্তু জেনারেলি কিন্তু গেইনেই থাকে। শর্ট টার্মে কিন্তু গেইন লস সেটা কিন্তু বলা যায় না। ঠিক আছে, যেহেতু আপনাদের টাকাটা লং টার্ম অনেক দিনের জন্য যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে, সো এখানে ভালো রিটার্নই পাওয়া যাবে ইভেন ইফ ইউ আর অপটিং ফর এনপিএস, সেটাই আমাদের বক্তব্য। ঠিক আছে, এটা কিন্তু বলে রাখি। আর তার মধ্যে হচ্ছে ইউপিএস এ কে ফান্ড ম্যানেজার, কোন ফান্ড ম্যানেজারের কাছে ইনভেস্ট করলো গভর্নমেন্ট, এটা আপনাদের জানার বিষয় না। আপনাদের কন্ট্রিবিউশন ডিফাইন থাকবে যে 10% অফ বেসিক প্লাস ডিএ, গভর্নমেন্টের কন্ট্রিবিউশন ডিফাইন থাকবে। আপনারা টাকাটা আপনাদের থেকে কেটে নেওয়া হবে আপনাদের সার্ভিস লাইফ পর্যন্ত। তারপর আপনাদের দেখার দরকার নেই আপনাদের টাকা কোথায় ইনভেস্ট হলো, কতটুকু রিটার্ন এলো, সেটা গভর্নমেন্ট চিন্তা করবে। ঠিক আছে, আর আমরা এখানে মানে যা দেখতে পাচ্ছি ইউপিএস স্কিমের ক্ষেত্রে 10% যেই এমপ্লয়িজরা কন্ট্রিবিউট করবে বেসিক প্লাস ডি এর, আর গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে 18.5%। সো ইউপিএস স্কিমের আন্ডারে 10% হচ্ছে কর্মচারীরা আর গভর্নমেন্ট করবে 18.5%। ঠিক আছে, সো টোটাল হলো 28.5% আপনাদের পেনশন খাতায় জমছে মান্থলি। ঠিক আছে, 28.5% আন্ডার ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম, যেটা নতুনভাবে অ্যাপ্রুভ করা হয়েছে। তেমনিভাবে এনপিএস এর ক্ষেত্রে জমছে 24% মান্থলি। 24% কেন? 10% হচ্ছে সেলফ আর গভর্নমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে 14%। তো সেখানেও কিন্তু টাকা বেশি কাটা হচ্ছে, কিন্তু বা টাকা আপনাদের পেনশন খাতায় জমছে বেশি মান্থলি ইউপিএস স্কিমের আন্ডারে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে যে আপনারা লাম্প সামটা পাবেন রিটায়ারমেন্টের পর, সেটা নিয়ে মেইন সমস্যা। লাম্প সামটা 60% আপনাদের কর্পাস থেকে আপনারা উইথড্র করতে পারবেন, যেটা আপনারা পরে ব্যাংকেও লাগাতে পারেন। সেই ইন্টারেস্ট দিয়ে আপনারা কিন্তু পরে যে 40% দিয়ে আপনাদের পেনশন হবে, আর ব্যাংকের যেই 60% টাকাটা আপনারা লাগাবেন, ঠিক আছে, সেটার ইন্টারেস্ট দিয়েও কিন্তু আপনাদের মান্থলি পেনশন ইউপিএস দিয়ে যেটা পাবেন সেটা থেকে কিন্তু কিছুটা কিন্তু কমও কিন্তু হবে না, মেবি এটার থেকে বেশিও হতে পারে। অল ডিপেন্ডস অন হাউ ইউর পেনশন ফান্ড পারফর্মস ইন দ্য লং রান। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা আরেকটা জিনিস হচ্ছে যে এনপিএস এ মেইন জিনিস হচ্ছে ফ্যামিলি পেনশনের কথা কিছু বলা নেই, কিন্তু ইউপিএস এ বলা আছে ফ্যামিলি পেনশনের কথা। আপনি যদি রিটায়ারমেন্টে গিয়ে আপনি যদি মারা যান, তাহলে আপনার যে স্পাউস বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ পাবেন 60% আপনার পেনশন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার ওয়াইফ পর্যন্তই কিন্তু পেনশন পাবে, তারপর আপনারা ছেলে মেয়েরা পেনশন পাবে কিনা সেটার ব্যাপারে ইউপিএস স্কিমে কিন্তু লেখা নেই। বাচ্চাদের জন্য কোনো পেনশন স্কিম নেই, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে আন্ডার ইউপিএস। অথচ এনপিএস এ আপনারা যেই টাকাটা লামসাম হিসেবে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা বাচ্চাদের জন্য রেখে যেতে পারেন, বা সেটা থেকে ইন্টারেস্টও কিন্তু ওনারা পেতে পারে। সো অনেক কিছু সূক্ষ্ম ডিফারেন্স আছে, যাদের যেটা প্রায়োরিটি সেটা হিসেব করে আপনারা কিন্তু চুজ করতে পারেন। ঠিক আছে, এনপিএস এ সবকিছু ডিপেন্ড করছে আপনার কর্পাসের উপর। কর্পাসে মানে আপনাদের কত টাকা জমলো আর সেটা থেকে ইন্টারেস্ট আপনারা কতটা পেলেন। দেখা যাচ্ছে এইচডিএফসি পেনশন ফান্ড যেটা আছে এনপিএস এর আন্ডারে বলছি, এইচডিএফসি পেনশন ফান্ড কিন্তু অন্য পেনশন ফান্ড থেকে কিন্তু কিছুটা হলেও ইন্টারেস্টটা বেশি দিচ্ছে কম্পেয়ার টু এসবিআই বা এলআইসি, যেটা আমরা ইউজুয়ালি কিন্তু দেখেছি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এনপিএস এর ক্ষেত্রে যেই লামসাম আপনারা যেটা পাবেন, ধরুন আপনারা জমিয়েছেন 50 লাখ, তার 60% আপনারা উইথড্র করে নিতে পারবেন, বাকি 40% দিয়ে আপনাদের মান্থলি পেনশন দেওয়া হবে। সেই যে 60% আপনারা উইথড্র করে নিলেন, যদি রিটায়ারমেন্টের পরে আপনাদের বাচ্চাদের বিয়ে বা কোনো এমন কোনো বাড়ি ঘর করবেন বা জায়গা জমি কিনবেন, সেটার জন্য যদি ইমিডিয়েট টাকা লাগে একটা হিউজ অ্যামাউন্ট, সেখানে কিন্তু এনপিএসটা কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, সেই জায়গায় ইউপিএস কি করবে, লামসাম শুধুমাত্র প্রথম বছরের জন্য দেবে, যেটা আপনারা ইউজ করতে পারেন। ধরুন 3 থেকে 4 লাখ টাকা। গ্র্যাচুইটির কথা আমরা বলছি না, গ্র্যাচুইটির কথা অন্য। ঠিক আছে, আমরা লামসাম বলছি, আর পেনশনের ব্যাপারটা কিন্তু
বলছি, ঠিক আছে। ইউপিএসএ আমরা গ্যারান্টিড ফর্মুলাটা জানি, এনপিএসএ কিন্তু ভোলেটাইল মার্কেট, কত আসবে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। আর ইউপিএসএ লামসাম হবে 1/10 অফ ইউর স্যালারি লাস্ট ড্রন মান্থলি ফর এভরি 6 মান্থস অফ কমপ্লিটেড সার্ভিস। প্রত্যেক 6 মাসে আপনারা কতটুকু টাকা মানে স্যালারি পেয়েছেন পেনশনে থাকা মানে পেনশনে যাওয়ার আগে, সেটার 1/10 অ্যাভারেজ ক্যালকুলেট করে আপনাদের লামসাম কিন্তু দেওয়া হবে। কিন্তু এনপিএস এর যে লামসাম অ্যামাউন্টটা আপনারা 60% যেটা উইথড্র করবেন কর্পাস থেকে, উইথড্র করতে পারেন অ্যাকচুয়ালি, আপনাদের ইচ্ছা সেটা, সেই 60% কিন্তু আপনারা উইথড্র করে রেখে দেবেন একটা ব্যাংকে। যদি এফডি করেও যদি আপনারা রেখে দিন বা রিকারিং ডিপোজিট করেও যদি আপনারা সেটাকে ইনভেস্ট করেন বা কোনো মানে মিউচুয়াল ফান্ডেও যদি ইনভেস্ট করেন, সেটার ইন্টারেস্ট কিন্তু আপনারা সারা জীবন পাবেন। 60%টা অনেক বড় হবে এই ইউপিএস স্কিমের যে লামসামের অ্যামাউন্টের থেকে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। আর সবকিছু ডিপেন্ড করছে আপনাদের উপরে যে কোনটা আপনারা সিলেক্ট করতে চান, ঠিক আছে। ফ্যামিলি পেনশনের ব্যাপারে কোনো কিছু লেখা নেই এনপিএসএ। আর এটা মনে রাখতে হবে, ইউপিএসএ বলা আছে যে মিনিমাম 10 বছর সার্ভিস করলে আপনারা 10,000 টাকা পেনশন পাবেন। এটা একদম ফিক্সড। 10 বছরে আপনারা কতটুকু টাকা ইনভেস্ট করলেন, আপনাদের কর্পাসটা কতটুকু হলো, গভর্নমেন্ট কি ইনভেস্ট করলো, আপনাদের ফান্ড কেমন পারফর্ম করলো, কতটুকু রিটার্ন হলো, ইন্টারেস্ট কতটুকু কামালেন, এটা আপনাদের দেখে লাভ নেই। অ্যাসুরেন্স দিয়ে দিয়েছে গভর্নমেন্ট যে 10 বছর আপনারা চাকরি করলে মিনিমাম 10,000 টাকা আপনারা পেনশন পাবেন, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে, ঠিক আছে। ইউপিএসএ জিরো রিস্ক, কোনো রিস্ক নেই। এনপিএসএ মার্কেটের সাথে লিঙ্ক, ঠিক আছে। কারণ মেইনলি ইনভেস্ট করা হয় ইকুইটি প্লাস বন্ডে। ইকুইটিতে রিটার্ন ভালো আসে, অনেকে বলে 15% রিটার্নও আসে, অনেকে বলে 9 থেকে 12% রিটার্ন আসে। বন্ডেও কিন্তু ইনভেস্ট করা হয়, গভর্নমেন্ট কিন্তু জেনারেলি বন্ডে ইনভেস্ট করে বা ইকুইটিতে ইনভেস্ট করে, যেটা ভোলেটাইল, কতটুকু রিটার্ন আসবে কেউ কিন্তু জানে না, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে। তাছাড়া আরেকটা জিনিস যদি আমরা দেখি, ডিএ বা ডিআরএস অ্যালাওয়েন্স বা ডিআরএস রিলিফ সরকার যদি ঘোষণা করে বেসড অন দ্য ইনফ্লেশন, যে জিনিসপত্রের যে প্রত্যেক বছর দাম বাড়ে তার জন্য ডিএডিআর ইনক্রিজ করলে যারা ইউপিএস স্কিমের আন্ডারে থাকবে এদের কিন্তু মান্থলি পেনশনে এফেক্ট পড়বে। কিন্তু এনপিএস এ সেই রকম কিছু লেখা নেই। আবার বলছি, ইউপিএস দিয়ে আপনারা যে পেনশনটা পাবেন সেটা এনপিএস এর 60% কর্পাস উইথড্র করে আপনারা যদি ব্যাংকে মান্থলি ইন্টারেস্ট আর্ন করেন, প্লাস 40% যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনারা যদি পেনশন পান, সেটা যোগ করে যেটা হবে সেটা ডিএডিআর দিয়ে দিলেও ইউপিএস থেকে এনপিএস এ কিন্তু কিছুটা কিন্তু কমও কিন্তু হবে না। এনপিএস এ উল্টো বেশিও হতে পারে যদি আপনাদের ফান্ড যদি ভালো পারফর্ম করে। কিন্তু সবকিছু হচ্ছে যদির উপরে, যদির কোনো আনসার নেই। যদি মানে হচ্ছে ফিউচারে ভবিষ্যতে কেমন আপনাদের ফান্ড পারফর্ম করবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এনপিএস আর ইউপিএস এ হচ্ছে আপনাদের ডিমাইসের পর মানে আপনাদের আনফরচুনেটলি পেনশনে যাওয়ার পর একটা সময় পরে সবারই তো মৃত্যু হয়, ঠিক আছে। যাওয়ার পর আপনাদের এই টাকাগুলো কি হবে, এই এনপিএস এর টাকাগুলো আপনাদের কোনো লস যাবে না, এগুলো থাকবে, ঠিক আছে। এই 60% কর্পাসে আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের যারা উত্তরসূরি হবে ওনারা এই টাকাটাকে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। আর মানে কি বলবো, মানে ইউপিএসএ সেরকম কিছু নেই। ইউপিএসএ বলা আছে শুধুমাত্র আপনাদের স্পাউস পর্যন্ত পেনশন পাওয়া যাবে, তারপর এই টাকাগুলো গেল, এই টাকাগুলো আর কেউ পাবে না এটার থেকে বেনিফিট। বাস যাই জমলো, যদি কিছু এমন হয়ে থাকে যে আপনাদের স্পাউসের অ্যাবসেন্সে মানে আপনাদের স্পাউস নেই দুনিয়াতে, ঠিক আছে, তারপরও আপনাদের কিছু টাকা আপনাদের মানে লস হয়ে গেল, মানে যত ইনভেস্ট করেছিল গভর্নমেন্ট বা আপনাদের যে কর্পাসটা হয়েছিল সেটার টাকা পুরোপুরি যদি ইউটিলাইজ নাও করা হয় সেই টাকাগুলো কিন্তু শেষ, আর কোনো কন্ট্রোল কিন্তু থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এনপিএস অপশন থাকবে আপনাদের যে রাখা জমানো যে টাকাগুলো সেগুলো লিগেলি আপনার অ্যাবসেন্সে কার কাছে যাবে সেটা সিলেক্ট করার, তারপর আপনি যিনাকেই টাকাগুলো দিয়ে যাবেন ওনারা কিন্তু ইউজ করতে পারবেন। ইউপিএসসি কিন্তু এমন কিছু নেই আপনাদের জন্য। ইউপিএসসি আছে কি, আপনারা যে পেনশন পেতেন সেটার 60% অ্যাজ ফ্যামিলি পেনশন আপনাদের স্পাউস পাবে, এতটুকুই আছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। আর আর্লি রিটায়ারমেন্টের ক্ষেত্রে মানে আপনারা ধরুন ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, তখন ইউপিএস স্কিমের ক্ষেত্রে লামসাম অ্যামাউন্ট আগে উইথড্র করার কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে। কিন্তু এনপিএস এ আছে 20% অফ দ্য সেভিংস ক্যান বি উইথড্রন বিফোর অ্যাটেইনিং 60 ইয়ার্স অফ এজ। এনপিএস এ আপনারা যারা আছেন, আপনারা যদি ভলান্টারি রিটায়ারমেন্ট নেন আপনারা কিন্তু 20% কিন্তু উইথড্র করে নিতে পারবেন টাকা,
ইফ ইউ আর অপটিং ফর আর্লি রিটায়ারমেন্ট, আপনাদের টাকা আপনাদেরই থাকবে। ইউপিএস আমরা বলে দিচ্ছি হাইলি প্রেডিক্টেবল, এনপিএস হচ্ছে আনপ্রেডিক্টেবল, কিন্তু মার্কেট যদি ভালো চলে এনপিএস কিন্তু ভালো রিটার্ন দেবে। আর টাকাগুলো আপনারা যদি ম্যানেজ করতে পারেন, স্পেসিফিক্যালি 60% অফ দ্য কর্পাস আপনারা যেটা উইথড্র করে নেবেন সেটা যদি ভালো করে ইনভেস্ট করতে পারেন, সেটার ইন্টারেস্ট দিয়ে আর 40% অ্যামাউন্ট যে দিয়ে পেনশন পাবেন সেটা ইউপিএস এর পেনশন থেকে অনেক বড় হবে। ইফ 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 আর যদি সবকিছু কাজ করবে এনপিএস এর ক্ষেত্রে, কিন্তু ইউপিএস এ কোনো ইফ নেই, ঠিক আছে। এনপিএস এ মেইনলি ইকুইটিতে ইনভেস্ট করা হয়, 9 থেকে 15% ইন্টারেস্ট আপনারা যদি পানও তাহলেও কিন্তু এই দুটো মিলে কর্পাস ফান্ডের যে অ্যামাউন্টটা সেটা ইনভেস্টমেন্ট করে যে ইন্টারেস্ট পাবেন প্লাস 40% দিয়ে আপনারা যে পেনশন পাবেন, সেটার ক্ষেত্রে মান্থলি আপনাদের যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু মানে সেটা বেশিও হতে পারে ইউপিএস থেকে। সো এখন আপনাদের সেটা অনেক কিছু পয়েন্ট আছে, এখানে ডিটেল ক্যালকুলেশনে আমরা গেলাম না, কারণ এখানে ক্যালকুলেশনে গেলে একটা ভিডিও এটাতে চলে যাবে, ঠিক আছে। আমরা মেরিটস ডিমেরিট গুলো বলে দিলাম, আপনারা এবার সিলেক্ট করে নিতে পারেন এনপিএস নাকি ইউপিএস, কোনটা আপনাদের জন্য বেটার। জানি আমরা কনফিউজিং, কিন্তু তার জন্য আমরা সবগুলো অ্যাসপেক্ট বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। যদি কিছু ক্লিয়ার না হয় আপনারা আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 আপনারা যোগাযোগ করে নিতে পারেন, মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আমাদের এই কমেন্ট সেকশনের নিচে আপনারা লিখে দিতে পারেন। ভালো করে সিলেক্ট করবেন, আপনাদের ভবিষ্যতের ব্যাপার কিন্তু এনপিএস বা ইউপিএস। আর একবারই শিফট করতে পারবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 3 মাস সময় দিয়েছিল কর্মচারীদের শিফট হওয়ার, অলরেডি কিন্তু অনেকে ইউপিএস এ শিফট হয়ে গেছে, আবার অনেকে কিন্তু এনপিএস এও আছে। এনপিএস স্কিমটা কিন্তু প্রাইভেট এমপ্লয়, মানে প্রাইভেট সরকারি ছাড়া যারা প্রাইভেট চাকরি করে ওনারাও কিন্তু এনপিএস করতে পারে, ঠিক আছে। ইউপিএস স্কিম কিন্তু ওদের জন্য নেই, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা ঠিক করতে পেরেছেন যে আপনারা একটা খাতাতে নোট করুন, আপনাদের প্রায়োরিটিস গুলো বিচার করুন যে রিটায়ারমেন্টের পরে আমি কি চাই। আমার কি লামসামটা লাগবে, নাকি মান্থলি জিনিসটা লাগবে, নাকি আমি রিস্ক নেব আমার টাকাগুলো নিয়ে। রিস্ক নিলে হয়তো এটাও হতে পারে ইউপিএস এর থেকে এনপিএস এ যারা অ্যাডপ্ট করবেন আপনারা এনপিএস এই থাকবেন, কোনো শিফট করবে না, আপনাদেরও ইনকাম বেশি হতে পারে মান্থলি ইউপিএস এর সাবস্ক্রাইবারদের থেকে, ঠিক আছে। সবকিছু ডিপেন্ড করছে এবার আপনাদের উপর। ভালো করে ভাবুন, অনেক আর্টিকেল আছে গুগলে, অনেক ওয়েবসাইটে আপনারা দেখুন। আমরাও আপনাদের মোটামুটি একটা বলে দেওয়ার চেষ্টা করলাম, বেসিক জিনিসটা ভেবে চিন্তে ডিসিশন নেবেন, কারণ এই সিদ্ধান্ত কিন্তু আপনাদের ভবিষ্যতে এফেক্ট ফেলতে পারে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা আপনাদের নেক্সট ইস্যুটা আমরা আপনাদের সামনে বলে দিই। আপনাদের অ্যাডহক প্রমোশন নিয়ে আপনারা কিন্তু অনেক চিন্তায় আছেন। অ্যাডহক প্রমোশন 2021-এ সমস্ত স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য ওয়ান টাইম এককালীন অ্যাডহক প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটা এখনো হচ্ছে অ্যাডহক প্রমোশন। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে অ্যাডহক প্রমোশন অনলি ওয়ান্স, একবারই নেওয়া যায়, তারপর কিন্তু বারবার কিন্তু নেওয়া যায় না। সো এখন যিনারা 2021-22-এ অ্যাডহক প্রমোশন নিয়েছিলেন ওনাদের কিন্তু আবার সময় চলে আসছে প্রমোশনের। সো অ্যাডহক প্রমোশনের নিয়ে একটা বিরাট ইস্যু সামনে আসতে চলেছে, কারণ এজি ত্রিপুরা বা এজি অ্যাকাউন্টস জেনারেল অফ ইন্ডিয়া ওনারা কিন্তু ডাইরেক্টলি না করে দিয়েছেন যে যখন পেনশনে চলে যাবেন সরকারি কর্মচারীরা, অ্যাডহক প্রমোশনের হিসাবে লাস্ট 50% বেসিকের যে 50% সেটা কিন্তু দেওয়া যাবে না পেনশন, শুধুমাত্র লাস্ট রেগুলার পোস্টের 50%-এ কিন্তু পেনশনে দেওয়া যাবে। তার জন্য যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন অ্যাডহক প্রমোশন নিয়ে শুধুমাত্র চাকরি থাকাকালীন ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছেন, তারপর কিন্তু কোনো বেনিফিট কিন্তু ওনারা পাচ্ছেন না, যেটা নিয়ে বিরাট চিন্তায় কিন্তু কর্মচারীরা কিন্তু আছে, ঠিক আছে। এই জায়গায় বলে দিই 2015-তে যেই ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টটা স্টেট গভর্নমেন্ট এসএলপি ফাইল করেছিল সুপ্রিম কোর্টে, সেটা এখন অনেক স্টেটের সাথে মার্জ হয়ে অনেক বছর হয়ে গেছে, কোনো ফাইনাল সিদ্ধান্ত বেরোচ্ছে না। হিয়ারিং এর পর হিয়ারিং চলছে, কোনো ফাইনাল সিদ্ধান্ত নেই, যার জন্য ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কিন্তু একটা কোশ্চেন মার্কের দিকে। যদি এমনও হয় যে অ্যাডহক বারবার যদি করতে থাকে, আবার ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে আবার অ্যাডহক প্রমোশন কিছু করা হলো, তাহলে তো এমন দেখা যাবে রিটায়ারমেন্টে চলে যাবে অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো গ্রুপ বি গ্যাজেটেড হয়ে, কিন্তু পেনশনে এসে পাবে এলডিসির পে স্কেল। সেটা কি হয় কিনা, প্রচুর আর্থিক ক্ষতি। সেই জায়গায় আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, উনি বারবার কিন্তু বিভিন্ন মিটিং করছেন বিভিন্ন ল এক্সপার্টদের সাথে, যে কি করে একটা রাস্তা বের করা যায় যাতে প্রমোশনটাকে যাতে রেগুলারাইজ করা যাবে, অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো একটা স্কিম যাতে বের করা যায়, একটা স্ট্র্যাটেজি যাতে বের করা যায়, যাতে সরকারি কর্মচারীরা ওনাদের যাতে কোনো আর্থিক লোকসান যাতে না হয়, ঠিক আছে। আর রিসেন্টলি আপনাদের জন্য বড় আপডেট বলে দিয়ে আমাদের অনারেবল সিএম একজন অ্যাডভোকেটকে উনি ইনভাইট করেছেন ত্রিপুরাতে আসছে, যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। ওনার সাথে উনি ডিসকাস করবেন অ্যাবাউট দ্য পসিবল ওয়েজ, যে কি করে কোনো স্কিম বা যে পেন্ডিং কোর্ট কেসটা আছে প্রমোশনের সেটা তুলে আনা যায় কিনা, বা
এই কোর্ট কেসটার ফাইনাল আউটকাম আসার আগেই কোনো স্কিম বা কোনো স্ট্র্যাটেজি আনা যায় কিনা যাতে ত্রিপুরার সরকারি কর্মচারীদের যেই পেনশনের পর চিন্তা না করতে হয়, বা এমনও কি করা যায় যে অ্যাডহক প্রমোশনে রিটায়ারমেন্টে গেলে সেই অ্যাডহক পোস্টেরই 50% বেসিক পেনশন হিসেবে দেওয়া যায়, কিন্তু সেটা কোশ্চেন মার্ক, কারণ এজি কিন্তু কমপ্লিটলি ডিনাই করছে অ্যাডহক পোস্টের 50% বেসিক কিন্তু দেওয়া যাবে না পেনশনের পর, রিটায়ারমেন্টে যাওয়ার পর পেনশন হিসেবে কিন্তু দেওয়া যাবে না। তো এই জায়গায় বিরাট কোশ্চেন মার্ক। তবে আমরা আশাবাদী আমাদের অনারেবল সিএম উনি কিন্তু এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত, ঠিক আছে, এখন পর্যন্ত 7 থেকে 10 বার উনি মিটিং করেছেন বিভিন্ন ল এক্সপার্টদের সাথে। রিসেন্টলি উনার মিটিং আছে একজন অ্যাডভোকেটের সাথে বা বিভিন্ন যেই এক্সপার্টসরা আছেন, লিগেল এক্সপার্টস, ওনাদের সাথে উনি প্রায়ই মিটিং করছেন। উনি যথাসম্ভব চেষ্টা করছেন কর্মচারীদের জন্য অ্যাডহক প্রমোশনের এই ইস্যুটা যাতে তাড়াতাড়ি সলভ করে দেওয়া যায়। ঠিক আছে, আপনারা আশাবাদী থাকুন। এরই মধ্যে উইদিন নেক্সট 1 to 2 মান্থস একটা সলিড সিদ্ধান্ত আসতে পারে ত্রিপুরা ক্যাবিনেট থেকে। এটা আমরা কিন্তু খবর নিয়েই বলছি, মেবি উইদিন নেক্সট 1 to 2 মান্থস আমরাই আপনাদের সবার প্রথম জানিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করবেন সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে জানতে পারে এই আপডেটটা। আপনাদের জন্য গুড নিউজ কিন্তু শুধু সময়ের অপেক্ষা। অবভিয়াসলি আমাদের অনারেবল সিএম উনি এতটুকু বলে রাখছি, এতটুকু আপনারা বিশ্বাস রাখুন, যতদিন আমাদের অনারেবল সিএম আছেন উনি কিন্তু একটা স্কিম বা একটা কিছু এই সমস্যাটার কিন্তু উনি সমাধান করে দিয়ে যাবেন। না হলে উনি এত লিগেল এক্সপার্টদের সাথে উনি কিন্তু মিটিং করতেন না। উনি জানেন সরকারি কর্মচারীদের ডিমান্ড, ওনাদের যাতে আর্থিক ক্ষতি না হয়, উনি কিন্তু সেই দিকটা বিচার করে আইনের আওতায় থেকে উনি এই প্রমোশন ইস্যুটা নিয়ে কিছু একটা করার কথা উনি ভাবছেন। ঠিক আছে, আমরা কিন্তু খবর নিয়ে কথা বলি, আমরা কিন্তু এমনি এমনি বলি না। হয়তো এরই মধ্যে কোনো সিদ্ধান্ত, এরই মধ্যে রিসেন্টলি একদম ইমিডিয়েটলি কিছু হবে না, এটাও আমরা বলে দিচ্ছি। একটু সময় লাগবে, কারণ সবকিছু আইনের ব্যাপার, অনেক আইনি জটিলতা আছে, সেগুলো সলভ করে মেবি 1 থেকে 2 মাসের মধ্যে অ্যাডহক প্রমোশন নিয়ে কর্মচারীদের জন্য কোনো একটা সুখবর আসতে পারে। আমরা সমস্ত যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। আপনারা নিঃসন্দেহে আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত আপডেট প্রমোশন নিয়ে, ডিএ নিয়ে বা সরকারি কর্মচারীদের কোনো আপডেট নিয়ে, সব আপডেট টাইম টু টাইম আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের আরেকটা ইস্যু হচ্ছে কি ডিএ নিয়ে, মহার্ঘ ভাতা নিয়ে। আমরা বলে রাখছি দুর্গা পূজার আগে ত্রিপুরা সরকারি কর্মচারীরা ও পেনশনাররা ভালো করে আপনারা শুনে রাখবেন, ত্রিপুরায় দুর্গা পূজার আগে একটা ভালো সংখ্যার ডিএ সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা হতে যাচ্ছে। আমরা খবর নিয়ে বলছি অক্টোবর মাসের 1st বা 2nd উইকে আপনাদের নেক্সট ডিএনএস অ্যালাওয়েন্স ঘোষণা হতে পারে। অক্টোবর মাসের 1st বা 2nd উইকে সেটা একটা বড় সংখ্যা ডিএ হবে, সবাই আপনারা আশাবাদী থাকুন। আর ইতিমধ্যেই বলে দেই, জম্মু অ্যান্ড কাশ্মীর আর তেলেঙ্গানাতে রিসেন্টলি ডিএনএস অ্যালাওয়েন্স ঘোষণা করা হয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীরেও কিন্তু 55% ডিএনএস অ্যালাওয়েন্স। তেলেঙ্গানা গভর্নমেন্টও রিসেন্টলি 3 বার ডিএ দেওয়ার ঘোষণা করেছেন। দুবার এই বছর দেবেন, 2026 এপ্রিলের পরে আরেকবার দেবেন, 6 মাস গ্যাপে ডিএ দেওয়া হবে। সেটার জন্য 700 কোটি টাকা ওনারা কিন্তু স্যাংশন করেছেন। ঠিক আছে, রিসেন্টলি হচ্ছে এটাই নিউজ, তেলেঙ্গানা, জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু ডিএনএস অ্যালাওয়েন্স ঘোষণা করা হয়েছে। যেই জায়গায় ত্রিপুরা ডিএনএস অ্যালাওয়েন্স অনলি 35%, সবচেয়ে কম। সেই জায়গায় গভর্নমেন্ট কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু আমরা বলে দেবো। ঠিক আছে, আমরা এতটুকু আপনারা জেনে রাখুন, একটা ডিএ ঘোষণার পর আরেকটা ডিএর মাঝে 6 মাসের মিনিমাম গ্যাপ থাকতে হবে। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরা অক্টোবর মাসের 1st উইক বা 2nd উইকে দুর্গাপূজার আগে ওনারা প্ল্যান করছেন একটা ওনারা ভালো সংখ্যার ডিএনএস অ্যালাওয়েন্স দিয়ে বা ডিএনএস রিলিফ দিয়ে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের মুখে হাসি ফিরিয়ে আনবেন। ঠিক আছে, তারপর আপনারা দেখে রাখুন, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী আছেন, বর্তমানে চাকরি করছেন, আপনাদের জন্য একটা জিনিস, কর্মযোগী প্ল্যাটফর্ম। রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমওইউ সাইন করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। সমস্ত সরকারি কর্মচারীদের মেবি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, কন্ট্রাকচুয়াল সবাইকে ট্রেনিং করানোর জন্য এই কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে। সো আপনারা সবাই, বারে বলছি, কর্মযোগী প্ল্যাটফর্মে আপনাদের ডিপার্টমেন্টের দ্বারা একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্টার করে, ওখানে বিভিন্ন কোর্সেস আছে যে কি করে আপনাদের চাকরি ভালো করে করতে পারেন বা আপনাদের এফিসিয়েন্সি কি করে বাড়ানো যায়। এই কর্মযোগী প্ল্যাটফর্মে আপনারা রেজিস্টার করে অনলাইন ট্রেনিংগুলো আপনাদের ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে করুন, সার্টিফিকেট জেনারেট হবে। সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের এটিআর এ কিন্তু এফেক্ট করতে পারে। তার জন্য আমরা বলে দিচ্ছি, আপনারা যারা ফলো করেন, আপনারা যাতে মিস না হয়, কর্মযোগী প্ল্যাটফর্মে আপনাদের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে এক্ষুনি আপনারা কিন্তু রেজিস্টার করে কোর্সগুলো আপনারা কিন্তু করে নিন। পরে
প্রমোশনের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে এসিআর। এসিআর কিন্তু এফেক্ট পড়তে পারে যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন। সমস্ত এমপ্লয়ি যারা আপনারা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বা কন্ট্রাকচুয়াল আছেন, সরকারি কর্মচারী, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, সবাই যতটুকু তাড়াতাড়ি পসিবল কর্মযোগী প্ল্যাটফর্মে আপনারা রেজিস্টার করে এক্ষুনি কোর্সগুলো আপনারা কিন্তু করা শুরু করে দিন, কারণ গভর্নমেন্ট এই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু, ঠিক আছে? মাস্ট করে দিচ্ছে। আর মাস্ট যখন করে দেওয়া হয় আপনারা অবশ্যই এখন করে নিন। বিভিন্ন কোর্স আছে এখানে, যেমন ওয়ার্ক এথিক্স, যোগা, বা আপনাদের কি কি যেমন সার্ভিস রুলস হিসেবে, মানে সার্ভিস রুলসের কি কি নলেজ থাকা দরকার, বেসিক কি কি আপনাদের জানা দরকার, সব কিছু, ঠিক আছে? খুব ভালো প্ল্যাটফর্ম এটা। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা অলরেডি আগের বছর থেকেই ওনারা করেছেন এটা। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আপনারা কিন্তু মিস করবেন না। ভালো ট্রেনিং এটা, মানে অনলাইন ট্রেনিং, এটার অ্যাপও আছে, বা আপনারা কম্পিউটারেও রেজিস্ট্রেশন করে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারেন, ঠিক আছে? আপনাদের ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন। স্পেসিফিক্যালি মানে আপনাদের ডিপার্টমেন্টে যেনারা মানে কি বলবো, মানে মেইন যেনারা আছেন, মানে যেমন অফিসিয়ালস আছেন, বা স্পেসিফিক্যালি আপনারা বলতে পারেন আপনাদের ডিপার্টমেন্টে যদি ডিডিও থাকে ওনার সাথে আপনারা কথা বলুন, বা আপনাদের অফিসারকে আপনারা জিজ্ঞেস করুন যে স্যার এটার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা, আমরা রেজিস্ট্রেশন করতে চাই, ঠিক আছে? ওনাদের সবার কাছে কিন্তু ইনস্ট্রাকশন চলে গেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে, কর্মযোগী প্ল্যাটফর্মে সবাই যাতে রেজিস্টার করে। সো আর্লিয়েস্ট পসিবল টাইমে এক্ষুনি আপনারা রেজিস্টার করে নিন, আর সবাইকে জানিয়ে দিন সবাই যাতে কর্মযোগী প্ল্যাটফর্মে রেজিস্টার করে, সবাই যাতে ট্রেনিংগুলো করে অনলাইনে, আর সার্টিফিকেট যাতে সবাই পরীক্ষা দিয়ে যাতে পেয়ে নেয়, কারণ এগুলো পরে এসিআর এ কিন্তু এফেক্ট করতে পারে, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের পেনশন রিলেটেড, অ্যাডপ প্রমোশন রিলেটেড, ডিএ রিলেটেড, ট্রেনিং রিলেটেড সবকিছু ইস্যু আমরা এই ভিডিওতে অ্যাড্রেস করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন ভিডিওটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাই যাতে আপডেটগুলো, ইম্পর্টেন্ট আপডেট, সমস্ত কর্মচারীর আপডেট আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জানতে পারে। আর সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, বিভিন্ন আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত আপডেট এইভাবেই আপনারা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।